2024-এর ফলাফলকে যদি আমরা ভিত্তি ধরি তবে বিজেপি ম্যাজিক ফিগার থেকে কিন্তু খুব বেশি দূরে নেই। বিশ্লেষণ বলছে যদি মাত্র 1,92,000 ভোটার তৃণমূল থেকে বিজেপির দিকে সরে আসেন তবে 58টি বিধানসভা আসনের ফলাফল সরাসরি পাল্টে যেতে পারে। 2026-এর বাংলা কি পরিবর্তনের সাক্ষী হতে চলেছে? পর্দার পিছনে নির্বাচনী পাটিগণিত এই কথাই বলছে। সাধারণ মানুষের ক্ষোভ আর প্রতিষ্ঠান বিরোধিতার চেয়েও বড় একটা পরিবর্তন নিঃশব্দে ঘটে গিয়েছে বাংলার ভোটার লিস্টে। প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায়। এই সংখ্যাটা কি তৃণমূলের মস্ত বড় ভোট ব্যাংকে ফাটল ধরাবে? আজকের ভিডিওতে আমরা তথ্য দিয়ে বুঝবো কেন 2024-এর জয়ের পরেও 2026-এ তৃণমূলের পায়ের তলার মাটি আর ততটা শক্ত নেই। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার পর বাংলার রাজনীতিতে সবথেকে বড় ওলটপালট ঘটে গেছে। দেখা যাচ্ছে প্রায় 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে বড় একটা অংশ বাদ গিয়েছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনার মতো জেলাগুলো থেকে, যেগুলোকে প্রথাগতভাবে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ হিসেবে ধরা হয়। একদিকে যখন তৃণমূল বলছে এটা ভোট বাতিলের ষড়যন্ত্র, অন্যদিকে বিজেপির দাবি ভুয়ো বা অনুপ্রবেশকারী ভোটারদের বাদ দেওয়াই এর আসল কারণ। কিন্তু রাজনীতির বাইরে গিয়ে যদি ডেটা দেখি, এই বিশাল সংখ্যক ভোটারের অবর্তমানে পুরনো জয়ের মার্জিন বা ব্যবধান এখন পুরোপুরিভাবে অর্থহীন হয়ে পড়েছে। যেখানে তৃণমূলের জয় অনেক ক্ষেত্রেই কয়েক হাজার ভোটের উপর নির্ভর করত, সেখানে এই 91 লক্ষ নামের রদবদল পুরো ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কোন জেলায় কত বাদ গেল একবার এক নজরে আমরা দেখে নিই চলুন। মোট বিচারাধীন নাম ছিল 60,06,675 জন। এর মধ্যে থেকে গেছেন 32,68,119 জন আর বাদ পড়েছেন 27,16,993 জন। প্রথমে আমরা শুরু করছি কোচবিহার জেলা থেকে। এই কোচবিহার জেলাতে বিচারাধীন নাম ছিল 2,38,107 জন, যার মধ্যে যোগ্য 1,17,382 জন আর অযোগ্য মানে বাদ গিয়েছে 1,20,725। এবার আসি জলপাইগুড়ি জেলাতে। জলপাইগুড়ি জেলাতে বিচারাধীন নাম ছিল 1,08,192টি। এর মধ্যে যোগ্য 72,836 আর অযোগ্য বা বাদ পড়েছে 35,356। এর পরের জেলা দার্জিলিং। এই দার্জিলিংয়ে বিচারাধীন নাম ছিল 80,006 জনের। এর মধ্যে যোগ্য হিসেবে থেকে গেছেন 35,776 জন আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 44,230টি নাম। এরপর উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে বিচারাধীন ছিল 4,80,341টি নাম, যার মধ্যে যোগ্য হিসেবে থেকে গেছে 3,03,261টি নাম আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 1,76,972টি নাম। এবার আমরা আসি দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই দক্ষিণ দিনাজপুর জেলাতে বিচারাধীন নাম ছিল 1,32,258টি, যার মধ্যে থেকে গিয়েছে 55,490টি এবং বাদ পড়েছে 76,768টি। এবার আসি মালদা জেলায়। মালদা জেলাতে বিচারাধীন নাম ছিল 8,28,127টি। যোগ্য হিসেবে থেকে গেছে 5,88,657টি নাম আর অযোগ্য হিসেবে বাদ গেছে 2,39,375টি নাম। এবার মুর্শিদাবাদ জেলা। সব থেকে বেশি নাম এখান থেকে বাদ গেছে। বিচারাধীন ছিল 11,01,145টি নাম। যোগ্য হিসেবে থেকে গেছে 6,33,671টি নাম, বাদ পড়েছে 4,65,137টি নাম। নদিয়াতে বিচারাধীন হিসেবে নাম ছিল 2,67,940টি। যোগ্য 59,314, অযোগ্য 2,08,626।
উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব বিচারাধীন নাম ছিল 5,91,252টি, যোগ্য হিসেবে থেকে গেছে 2,60,727টি, অযোগ্য হিসেবে বাদ পড়েছে 3,56,666টি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিচারাধীন নাম ছিল 5,22,042টি, যোগ্য হিসেবে থেকে গেছে 2,95,739টি, অযোগ্য হিসেবে বাদ গেছে 2,22,929টি। কলকাতা দক্ষিণ, এখানে বিচারাধীন নাম ছিল 78,657টি, যোগ্য হিসেবে থেকে গেছে 50,059টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 28,408টি নাম। কলকাতা উত্তরের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব বিচারাধীন নাম ছিল 61,236টি, যার মধ্যে যোগ্য হিসেবে থেকে গেছে 22,071টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 39,164টি নাম। হাওড়া জেলার দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব বিচারাধীন ছিল 2,89,714টি নাম, যোগ্য হিসেবে থেকে গেছে 1,57,558টি নাম, অযোগ্য হিসাবে বাদ পড়েছে 1,32,151টি নাম। এরপর আমরা চলে যাব হুগলি জেলাতে। এই হুগলি জেলাতে বিচারাধীন ছিল 1,71,778 জন, যার মধ্যে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে 50,965টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ যাচ্ছে 1,20,813টি নাম। পূর্ব মেদিনীপুর জেলাতে বিচারাধীন নাম ছিল 80,176, যোগ্য হিসেবে থেকে গেছে 60,533, অযোগ্য হিসেবে বাদ পড়েছে 19,572। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে সেখানে দেখব বিচারাধীন নাম ছিল 1,03,497টি, যোগ্য হিসেবে থেকে গেছে 51,006টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 52,277টি নাম। এবার আসি পুরুলিয়া জেলাতে। এই পুরুলিয়া জেলাতে বিচারাধীন ছিল 33,577টি নাম, যার মধ্যে যোগ্য হিসেবে থেকে গেছে 27,635টি নাম, আর অযোগ্য হিসাবে বাদ পড়েছে 5,942টি নাম। বাঁকুড়া জেলার ক্ষেত্রে যদি নজর দিই তাহলে সেখানে দেখব বিচারাধীন ছিল 39,117টি নাম, যার মধ্যে যোগ্য হিসেবে থেকে গেছে 32,584টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 6,533টি নাম। এবার আসি পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব বর্ধমান জেলাতে বিচারাধীন ছিল 3,65,539টি নাম, যোগ্য হিসেবে থেকে গেছে 1,05,540টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 2,09,805টি নাম। পশ্চিম বর্ধমান জেলার দিকে যদি আমরা তাকিয়ে দেখছি বিচারাধীন ছিল 13,794টি নাম, যোগ্য হিসেবে উঠে এসছে 6,734টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 7,100টি নাম। বীরভূমের ক্ষেত্রে বিচারাধীন নাম ছিল 2,02,059টি, যোগ্য হিসেবে থেকে গেছে 1,20,000 নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 82,059টি নাম। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে যদি তাকায় সেখানে দেখব বিচারাধীন ছিল 80,494টি নাম, যার মধ্যে যোগ্য হয়েছে 44,116টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 36,078টি নাম। কালিম্পংয়ের দিকে যদি তাকাই আমরা তাহলে সেখানে দেখব বিচারাধীন ছিল 6,790টি নাম, যার মধ্যে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে 4,383টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 2,407টি নাম। এবার ঝাড়গ্রাম জেলার দিকে একবার তাকাই। এই ঝাড়গ্রাম জেলাতে বিচারাধীন ছিল 6,682টি নাম, এর মধ্যে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে 5,442টি নাম, আর অযোগ্য হিসেবে বাদ পড়েছে 1,240টি নাম। তৃণমূলের কাছে পাহাড় প্রমাণ ভোট থাকলেও সেখানে একটা বড় দুর্বলতা রয়েছে, যাকে বলা হয় ভোট কনসেন্ট্রেশন। তৃণমূলের জেতা আসনগুলোর একটা বড় অংশই এমন যেখানে তারা বিপুল ব্যবধানে জেতে, বিশেষ করে সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে। কিন্তু এই 5-6 লক্ষ ভোটের ব্যবধানে জেতাটা ভোটের অঙ্কে রেডান্ডেন্ট বা অপ্রয়োজনীয়, কারণ একটা বিধানসভা আসনে আপনি 1 ভোটে জিতলেও যা, 2 লক্ষ ভোটে জিতলেও তাই। তথ্য কি বলছে? তথ্য বলছে 2024-এর লোকসভার নিরিখে তৃণমূলের 55.8 লক্ষ ভোট আসলে, মানে 55,80,000 ভোট আসলে অপ্রয়োজনীয় ছিল, কারণ সেগুলো এসেছিল মাত্র গুটি কতক শক্ত ঘাঁটি থেকে।
আবার অন্যদিকে বিপরীত দিকে দেখলে বিজেপির ভোট অনেক বেশি সুষমভাবে ছড়িয়ে আছে। তৃণমূলের 114টি সিটে 10%-এরও বেশি ব্যবধানে জয় থাকলেও বিজেপি অল্প ব্যবধানে লড়ছে প্রায় 58টি আসনে। সহজ কথায় তৃণমূলের শক্তি সীমাবদ্ধ কিছু জায়গায়, কিন্তু বিজেপি এখন পুরো রাজ্য জুড়ে প্রতিযোগিতায় নেমেছে। 2024-এর ফলাফলকে যদি আমরা ভিত্তি ধরি তবে বিজেপি ম্যাজিক ফিগার থেকে কিন্তু খুব বেশি দূরে নেই। বিশ্লেষণ বলছে যদি মাত্র 1,92,000 ভোটার তৃণমূল থেকে বিজেপির দিকে সরে আসেন তবে 58টি বিধানসভা আসনের ফলাফল সরাসরি পাল্টে যেতে পারে। আর এই কারণেই এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলকে আরও চাপে ফেলে দিয়েছে। যদি ডিলিট হওয়া 91 লক্ষ ভোটারের মধ্যে তৃণমূল সমর্থক বেশি থেকে থাকে তবে সেই 1,92,000-এর গ্যাপ পূরণ করা বিজেপির জন্য সময়ের অপেক্ষা মাত্র। 2021-এ তৃণমূলের কাছে বহিরাগত ইস্যু ছিল, 2024 সালে লক্ষ্মীর ভাণ্ডারের জোয়ার ছিল, কিন্তু 2026-এ দুর্নীতি, আরজিকর ইস্যু এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবাসি ফ্যাক্টর তৃণমূলের সামনে কঠিন দেওয়াল খাড়া করে দিয়েছে। তৃণমূলের জয়ের ব্যবধান যেখানে সংখ্যালঘু ভোটের ওপর অতি নির্ভরশীল, সেখানে মুসলিম প্রধান এলাকাতেই সবথেকে বেশি ভোটার বাদ পড়াটা শাসক দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। এর সাথে যুক্ত হয়েছে বিজেপির স্ট্রাকচারাল সুবিধা, তাদের ভোট অনেক বেশি সিট এফিসিয়েন্ট। সুতরাং 2026-এর লড়াই কেবল জনসভার ভিড় বা স্লোগান দিয়ে কিন্তু নির্ধারিত হবে না। এই লড়াইটা হবে বুথ স্তরের পাটিগণিতে। 91 লক্ষ ভোটারের অনুপস্থিতি, তৃণমূলের ভোটের ভুল ডিস্ট্রিবিউশন এবং প্রান্তিক আসনগুলোতে বিজেপির শক্ত অবস্থান, সব মিলিয়ে তৃণমূলের জন্য 2026-এর রাস্তা অত্যন্ত পিচ্ছিল। বাংলার মানুষ কি আবার পরিবর্তনের পথে হাঁটবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোনো জাদুমন্ত্রে এই সমীকরণকে উল্টে দেবেন? উত্তর দেবে সময়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान।
नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।